विटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আমাদের জীবনে সবারই একবার না একবার প্রেম এসেছে। এক বা একাধিক প্রেম এলেও প্রথম প্রেম কিন্তু সব থেকে সেরা হয়। আর যদি হয় সেটা পুজো কেন্দ্রিক, তাহলে তো আরো স্পেশাল হয়ে যায়। হয়তো সবার জীবনে এই প্রথম প্রেম চিরস্থায়ী হয় না, কিন্তু তার অনুভূতিগুলো থেকে যায় সারা জীবন। এই স্মৃতিগুলোই আগামী দিনগুলোকে পরিচালিত করে। এই প্রথম প্রেম নিয়ে অবসেশন আমাদের সবারই আছে। তাই আর কথা না বাড়িয়ে আমাদের ভয়েস টু টেলসের তরফ থেকে সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এমনই একটা গল্প শুরু করতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, দেবলীনার লেখা আলোর মিছিল। এই বাবু, ওঠ রে, সকাল হয়ে গেছে তো। দুধটা খেয়ে নে ঝটপট, টিউশন যেতে হবে তো নাকি? হ্যাঁ মা, উঠছি। এটা হলো সুগতা দেবীর প্রতিদিনের ডিউটি। তার একমাত্র ছেলে বাবু অর্থাৎ কিংসুক প্রতিদিন সকালে টিউশন পড়তে যায়। সে কিন্তু সত্যিই মায়ের বাবু। টিউশন থেকে বাড়ি, আবার বাড়ি থেকে স্কুল, আবার সেখান থেকে সোজা বাড়ি, এই নিয়েই তার দিন চলে। এই ধরুন সে এখন ক্লাস 11-এ পড়ে। মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে, কিন্তু এই বয়সের ছেলে হয়েও বন্ধুদের সাথে আড্ডা, প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়া, এর কোনো কিছুতেই তার কোনো রকম আগ্রহ নেই। তার আগ্রহ নেই বললে ভুল হবে, আসলে তার মায়ের অনুমতি নেই। পাড়ার যেসব ছেলেরা লেখাপড়া বাদ দিয়ে আড্ডা দেয়, তাদের তিনি দু চোখে দেখতে পারেন না। আর কিংসুক কোনো দিন তার মাকে কষ্ট দিতে চায় না, তাই এই সব থেকে সে নিজেকে দূরে রাখে। তার জীবন বলতে গেলে বইকেন্দ্রিক। মা, আসছি। হ্যাঁ বাবু, আয়, সাবধানে যাবি কিন্তু। আর শোনো, কেউ কিন্তু কোথাও যেতে বললে যাবে না কিন্তু, সোজা বাড়ি চলে আসবে। হ্যাঁ মা। যাও বাবা, দুগ্গা দুগ্গা। টিউশনেও সবার থেকেই একটু আলাদাই থাকে আমাদের বাবু, কিন্তু বাকিরা তো তেমন নয়। তাদের মধ্যে তখন গার্লস স্কুলের কোন মেয়েটা কেমন দেখতে, পুজোয় নতুন কি সিনেমা বেরোবে, কে কার সাথে পুজোয় ঘুরবে, এই নিয়েই গল্পটা বেশ জমে উঠেছে। তার মাঝেই ঢুকলেন অঙ্কের স্যার চিত্তপ্রদ মজুমদার। তিনি বেশ রাশভারী স্বভাবের মানুষ, কিন্তু মনটা খুবই নরম। তিনি প্রতিদিন ভাবেন যে তার এই টিউশনের ছেলেরা সমস্ত হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করে কমপ্লিট করে আনবে, কিন্তু প্রতিদিনই তিনি হতাশ হন। আর ছেলেদের এই পিলে চমকানো চিৎকারে তার দিন শুরু হয়। পাল্টা তিনিও বলে ওঠেন, কি রে, এটা তোরা মাছের বাজার পেয়েছিস নাকি? হ্যাঁ, এই পাড়াতে আমাকে থাকতে দিবি না বল? তাহলে স্যার চাঁদে গিয়ে থাকবেন, তাহলে সেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, শুধু শান্তি আর শান্তি। এই, কে বললি রে এটা? হ্যাঁ, তিনি জানেন যে এটা কেউই স্বীকার করবে না, কিন্তু বৃথাই এইসব কথা দিয়েই ক্লাস শুরু হয়। এই, কালকের হোমওয়ার্ক গুলো কে কে করেছিস নিয়ে আয় চট করে। আমি করেছি স্যার। আমি জানি বাবা যে আমার এই গাধার পালের মধ্যে তুমি একমাত্র মানুষ আছো, কিন্তু তাও তো আমি আশা রাখি যে তুমি ছাড়া অন্য কেউ একজন এই হোমওয়ার্ক করে আনুক। কিংসুকের এই কথাগুলোতে ব্যাচের অন্য ছেলেরা যে যথেষ্ট বিরক্ত হয়, সেটা তাদের মুখ দেখেই বোঝা যায়, কিন্তু কেউই কিছু বলতে পারে না। ক্লাস শেষে রাহুল কিংসুককে বলে, কিংসুক,
আজকে আমরা সবাই কুমোরটুলি যাব, তুই যাবি আমাদের সাথে? কারণ পুজোর তো আর মাত্র 20টা দিন বাকি, তাই ভাবছিলাম এখন গেলে ভালোই লাগতো। এমনিতেও আজ স্কুলে তেমন ক্লাস হবে না। না রে, আমার হবে না। স্কুলে তেমন ক্লাস না হলেও কিছু তো হবেই, আর সেটা করতেই আমি যাব। এমনিতেই পুজোর আগে স্কুলে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে, তাই আমি যাব। তবে তোরা ওখানে যা। বেশ ঠিক আছে, তাহলে আমরাই যাচ্ছি। আমরা জানি চান্দু যে তুমি যাবে না, মায়ের বাবুরা কখনো বন্ধুদের সাথে ঘুরতে যায় নাকি? এই বলে তারা হো হো করে হাসতে লাগলো। অন্যদিকে কিংশুক প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে দেখতে পায় এতদিন ধরে যে বাড়িটা ফাঁকা ছিল সেখানে আজ নতুন ভাড়াটিয়া এসেছে। অনেক মালপত্র গাড়ি থেকে নামানো হচ্ছে, আর তার মাঝখান থেকেই আগমন ঘটল তাদেরই বয়সী একটা মেয়ের। মেয়েটাকে দেখেই কিংশুক কেমন যেন বিভোর হয়ে দাঁড়িয়েছিল। বোঝাই যাচ্ছিল যে মেয়েটা এখানে এসে খুবই খুশি, তাই মালপত্র নামানোর সাথে সাথে সে বেশ চিৎকার করছিল এবং চারিদিকে ছুটে বেড়াচ্ছিল। তার এই উৎসাহ দেখে একজন মাঝবয়সী ভদ্রমহিলা তাকে বললেন, ঝিলমিল, কি করছো বলো তো? এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছো না নাকি? নতুন জায়গা, চারিদিকে এত জিনিস, বাই চান্স যদি হাত লেগে যায় তাহলে কি হবে বলো তো? জাস্ট চিল মম, কিচ্ছু হবে না, আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ। বাপির যে কেন আগে এখানে ট্রান্সফার হলো না তাহলে বড্ড ভালো হতো জানো। যাই হোক, আমি এই সাইকেলটা নিয়ে নিজে এই পাড়াটাকে আগে প্রথমে ঘুরে আসি, তারপর আস্তে আস্তে এই কলকাতা শহরটা হলুদ ট্যাক্সিতে চেপে সারা দিন ঘুরে বেড়াবো। আই লাভ কলকাতা। বেশ বেশ, অনেক হয়েছে, এবার ঘরে চলো। ধ্যাত, ভালো লাগে না, আমি এখন এখানেই থাকবো, যাব না এখন। যতক্ষণ না পর্যন্ত সব মালপত্র ভেতরে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এই বাইরেটাকে এখানে দাঁড়িয়ে দেখব। কিংশুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়েটার দিকেই তাকিয়েছিল। গোলাপি জামা আর সাদা স্কার্ট, তার সাথে এক রাশ খোলা কোকড়ানো চুল, এইসব নিয়ে মেয়েটাকে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। আর মেয়েটা কত এক্সট্রোভার্ট। যদি সে তার মায়ের সাথে এইভাবে কথা বলতো তাহলেও কি তার মা ঝিলমিলের মায়ের মতো এতটা শান্ত থাকতো? অনেকক্ষণ পর তার হুঁশ ফিরল। বাড়ি ফিরতে হবে তাকে, তারপর আবার স্কুলে যেতে হবে। কিন্তু মাকে কি বলবে সে? কোনোদিন তো মাকে মিথ্যা বলেনি, আর আজ যদি এই সত্যিটা বলে তাহলে মা তো তাকে খুবই বকবে। তার থেকে বরঞ্চ মিথ্যের আশ্রয়টাই তাকে আজ নিতে হবে। দরজা খুলেই সুগতা দেবী প্রশ্ন করলেন, কি হলো বাবু, তোর আজকে হঠাৎ এত দেরি হলো কেন? ওই ছেলেগুলো আবার তোকে আজকে কোথাও নিয়ে যায়নি তো? না মা, আমাকে কোথাও নিয়ে যায়নি ওরা। আসলে কিছুদিন পর তো পরীক্ষা, তাই ওরা আমাকে বলছিল যে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিতে। স্যার করিয়েছেন, কিন্তু ওরা তখন বোঝেনি, তাই স্যার যাতে না বকে সেই জন্য ওরা আমার থেকে বুঝে নিচ্ছিল। সারা মাস সব পড়বে না, আর পরীক্ষার আগে থেকে সব ওদের যত হুঁশ ফেরে। রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে যান সুগতা দেবী। সেখান থেকেই কিংশুকের উদ্দেশ্যে বলেন, বাবু যাও, স্নান করে এসো, তারপর তো আবার স্কুলে যেতে হবে। ইতিমধ্যে মাকেই প্রথম মিথ্যে বলার জন্য যথেষ্ট আক্ষেপ থাকলেও ঝিলমিলকে সে কিছুতেই মন থেকে সরিয়ে ফেলতে পারছে না। কি যেন একটা ঘোরের মধ্যে আছে সে। এর মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে স্কুলে পৌঁছেও যেন সেটা কাটাতে চাইছে না। ক্লাসে বাংলা স্যার পড়ানোর মাঝে একটা প্রশ্ন করলেন, কিন্তু সেই প্রশ্নটা যেন কিংশুক শুনতেই পায়নি। ক্লাসের মধ্যে থেকে অন্য একজন সেটার উত্তর দিল। মাস্টারমশাই বেশ অবাক হলেও তিনি এই বিষয়টা থেকে বেরিয়ে অন্য বিষয়ে ঢুকে ক্লাস শেষ করে বেরিয়ে গেলেন। এই সব কিছু তার বন্ধু অমল প্রথম থেকে লক্ষ্য করেছে। সেদিন বাকি ক্লাসগুলোতেও তার কোনো মন ছিল না।
ছুটির সময় স্কুলের গেট থেকে বেরিয়ে অনেকটা রাস্তা তারা হেঁটে হেঁটে এসে তারপর দুজন দুজনের বাড়ির দিকে চলে যায়। এই অমল হলো লেখাপড়ার ক্ষেত্রে কিংসুকের সব থেকে বড় কম্পিটিটর, আবার বাকি সব ক্ষেত্রে তার সব থেকে ভালো বন্ধু। তাই বলেই ফেললো, কিংসুক, কোথায় আছিস বলতো তুই? এটা আবার কি প্রশ্ন অমল? আমি এখন স্কুলে আছি। কি আবল তাবল বলছিস বলতো? সত্যি বলছিস তো? তাহলে বলতো, বাংলা স্যার যখন প্রশ্নটা করলেন তখন তুই নিশ্চয়ই ক্লাসে ছিলিস। এবার আমায় প্রশ্নটা বল। মানে আর কি, আরে ওই প্রশ্নটা কি যেন ছিল, যেন ভুলে গেলাম, কি যেন ছিল। কিংসুক, তুই না খুব বাজে অভিনয় করিস, আর মিথ্যে তো বলতেই পারিস না। ছাড় এইসব, বাদ দিয়ে আসল কথাটা বলে ফেল তাড়াতাড়ি। দেখ, আমি এই কথাটা শুধু তোকেই এই প্রথম বলবো, তুই যেন এটা আর কাউকে বলিস না, আর কারো সামনে যেন আমাকে লেগ পুলো করবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তো বল। তবে আমি গেস করতে পারছি কি হয়েছে। বেশ, তাহলে তুই বল, তারপর আমি বলছি। দেখি তুই কেমন গেস করতে পেরেছিস। তুই প্রেমে পড়েছিস। আবার কোথায় দেখা হলো, কিভাবে হলো, সব বলে ফেলো তাড়াতাড়ি। এটাকে প্রেম বলে কিনা আমি ঠিক জানি না রে, তবে আজ সকালে টিউশন থেকে ফেরার সময় একটা মেয়েকে দেখলাম, আমাদের পাড়াতে নতুন এসেছে, খুব ছটফটে মেয়েটা, আমার থেকে পুরো আলাদা। জানিস, মেয়েটাকে ওর মা এতবার বলল যে এই নতুন জায়গাতে যেন বাইরে না থাকে, কিন্তু ও কোনো কথাই শুনলো না। আর মেয়েটাকে ওর মা ঝিলমিল বলে ডাকছিল, কিন্তু মেয়েটাকে দেখার পর থেকে ভুলতেই পারছি না, কেমন যেন হয়ে গেছি আমি। এর জন্য আজকে সকালে আসতেও দেরি হয়েছে। মাকেও এই কথাটা বলতে পারবো না, তাই বাধ্য হয়ে প্রথমবার মাকে মিথ্যা কথা বললাম। খুব কষ্ট হচ্ছে জানিস তার জন্য, কিন্তু কিছু তো করার নেই বল। মাকে সত্যিটা বললে আমাকে খুব বকতো, আর নিজেও তার থেকে বেশি কষ্ট পেত। তাহলে অবশেষে মায়ের বাবু প্রেমে পড়ল। আর তোকে শুরুতেই বলে রাখি, প্রেম করা কোনো অপরাধ নয়, ইটস ন্যাচারাল। আর প্রেমে পড়লে এরকম অনেক দুষ্টু মিষ্টি মিথ্যে কথা মানুষ বলেই থাকে। জানিস, আমি যখন প্রথম ক্লাস 9-এ সৌমিতিশার প্রেমে পড়লাম তখন ঠিক এমনটাই হয়েছিল। আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও আমার এখন সব থেকে ভালো বন্ধু। সে তো বুঝলাম। সব পুরুষ যে রোগে আক্রান্ত হয়েছে, আপনিও এখন সেই রোগেই আক্রান্ত হয়েছেন। এই রোগের প্রথম লক্ষণ হলো এক অচেনা অজানা জগতে হারিয়ে যাওয়া, যেখানে শুধু তুই আর সে থাকবে। বাকি পৃথিবী উল্টে গেলেও তোর কোনো হুঁশ থাকবে না। তারপর দেখবি আস্তে আস্তে এটা তোর রক্তে মিশে গেছে, তখন আর এটা হবে না। কিন্তু সবসময় একটা ভরসার হাত তোর কাঁধে থাকবে। এই হাতটা শক্ত করে ধরে তুই হয়তো পৃথিবীও জয় করে নিতে পারবি। বুঝেছিস কিছু? এত কিছু হবে কিনা জানি না, তবে আজকে ওকে দেখেই আমার যা অবস্থা হয়েছে, তাতে কতদিন এই রকম করলে মায়ের কাছে আস্ত থাকবো সেটারই কোনো গ্যারেন্টি নেই রে। তুমি এখন মায়ের বাবু থেকে অন্য একজনের বাবু হওয়ার পথে অগ্রসর হয়েছ, তাই তোমায় আর এইসব বললে হবে না। প্রেম করলে পুরোপুরিভাবে সেখানে নামবি, শক্ত করে প্রিয়জনের হাত ধরে থাকবি, সেটাই তো ভালোবাসা। বুঝলাম। বেশ রে, আসছি, তবে অনেকটা দেরি হয়ে গেছে। বাড়ি ফিরে আসার পর থেকে এই ঘোর থেকে নিজেকে আর মুক্ত করতে পারেনি কিংসুক। বইয়ের পাতার মধ্যে যেন সে শুধু ঝিলমিলকেই খুঁজে বেড়াচ্ছে। ওর কথা বলা, হাঁটা চলা, সবকিছুর মধ্যেই যেন কিংসুক আটকে আছে। এমন সময় ঘরে ঢুকলেন সুগতা দেবী। তিনি কিংসুককে বললেন,
কিরে বাবু, তোদের স্কুলের সমস্ত প্র্যাকটিক্যালগুলো দিয়ে দিয়েছে, নাকি এবারেও সেই পুজোর আগে আগেই দেবে? কিন্তু কিংসুক সেই কথাটা শুনতেই পেল না। তার ঘরে যে এখন অন্য কারোর উপস্থিতি আছে সেটা সে জানেই না। একেবারে হারিয়ে গেছে স্বপ্নের জগতে। কিন্তু সুগতা দেবী কিংসুককে এরপরে আরও 3 থেকে 4 বার বাবু বাবু বলে ডাকলেও কোনো সাড়া পাননি। তখনই তিনি কিংসুককে ধাক্কা দিয়ে ডাকলেন এবং তার সাথে সাথে কিংসুকও যেন সেই স্বপ্নের জগৎ থেকে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনতে পারল। কিন্তু এটা এখানেই থেমে থাকেনি। সুগতা দেবী বেশ কিছুক্ষণ কিংসুককে এর জন্য বকাবকিও করেছেন, কারণ তার বারবার মনে হচ্ছে যে তার বাবু তার কাছ থেকে ক্রমশ সরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে তার বাবু। অবশেষে কিংসুকের বাবা কমলেশ বাবু সদ্য অফিস থেকে ফিরে তার গিন্নির এরকম রূপ দেখে বেশ কিছুক্ষণ বুঝিয়ে তারপর শান্ত করলেন। কিংসুক আবারও তার মাকে কষ্ট দিয়ে ফেলল। সে কিছুতেই চায় না যে কোনোভাবে তার মা তার জন্য কষ্ট পাক। কিন্তু কি জানি কি ঘোরের মধ্যে আছে সে নিজেও সেটা বুঝতে পারছে না। তবে তারপরে বহু চেষ্টা করেও ঝিলমিলের চিন্তা থেকে সে নিজেকে মুক্ত করতে পারেনি। তবে প্রথমে ছেলের উপর সুগতা দেবীর একটু অভিমান হলেও পরে তিনি আর বেশিক্ষণ অভিমান করে থাকতে পারেননি। ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। পরের দিন সকালটা প্রতিদিনের মতোই শুরু হলো। কিংসুক আবার টিউশন পড়তে গেল, কিন্তু আজ যেন তার কিছুতেই ক্লাসে মন বসতে চাইছে না। বারবার মনে হচ্ছে ছুটে গিয়ে ঝিলমিলের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। তাই টিউশন শেষ হওয়া মাত্রই সে সাইকেল নিয়ে সোজা ঝিলমিলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু আজকে আর কাউকে দেখতে পেল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঝিলমিলের দেখা না পেয়ে বাড়ি ফিরতে যাবে এমন সময় পিছন থেকে কেউ একজন বলে উঠল, এই যে তুমিই তো যে কাল এখানে এইভাবেই দাঁড়িয়েছিলে। কথাটা যে বলল তাকে দেখেই কিংসুকের হার্টবিট বেড়ে যেতে লাগলো। কাল থেকে যার স্বপ্নে বিভোর হয়ে আছে সেই যখন বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়েই তার দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করছে, তখন তো কিংসুকের মতো ইন্ট্রোভার্ট ছেলেদের হার্টবিট বেড়ে যাবেই। কি কি হলো, এমন ভ্যাবলার মতন দাঁড়িয়ে আছো যে? না মানে এমনি, আসলে এই বাড়িটা খুব সুন্দর তো, তাই আমি প্রতিদিন এই বাড়িটার দিকে তাকিয়ে থাকি। তবে তোমার যদি কোনো অসুবিধা থাকে আমি তাকাবো না। আচ্ছা বুঝলাম, কিন্তু আমি কখন তোমায় বললাম যে তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আমার অসুবিধে হবে? হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তুমি কি এই পাড়াতেই থাকো? হ্যাঁ, ওই গলিটা দিয়ে আর কিছুটা গেলেই আমার বাড়ি। এবার আসছি, স্কুলে যেতে হবে আবার। এতটুকু কোনো মতে এক নিঃশ্বাসে বলে পালিয়ে বাঁচতে চাইল কিংসুক। কিন্তু ঝিলমিল তাকে আবারও প্রশ্ন করলো, যার জন্য তাকে থাকতেই হলো। কিংসুক কিছুতেই ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, কিন্তু ঝিলমিল তাকে কনস্ট্যান্ট পুলিশের মতো জেরা করেই চলেছে। তোমার নাম কি? কোন স্কুলে পড়ো তুমি? আর কোন ক্লাসে? আমার নাম কিংসুক আচার্য। আমি কৃষ্ণকান্ত উচ্চ বিদ্যালয়ে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ি। আর তুমি? আমার নাম কন্যাকুমারী বসু মল্লিক, আর ডাক নাম ঝিলমিল। আমি এতদিন আলিপুরদুয়ারে থাকতাম। এই 2 দিন হলো কলকাতাতে বাবার ট্রান্সফারের জন্য এলাম। এমন হুট করে চলে আসার জন্য সেশনটাও কমপ্লিট করে আসতে পারলাম না। বাপি বলেছিল যে এই সেশনটা শেষ করে আসতে, কিন্তু আমি যখনই কলকাতার কথা শুনলাম তখন এত এক্সাইটেড হয়ে গেলাম যে আমিও তড়িঘড়ি করে বাপির সাথে চলে এলাম। আমিও ক্লাস 11-এর স্টুডেন্ট, তবে আমি কমার্সের স্টুডেন্ট। ও
বুঝলাম। এখানে এসে এই প্রথম আমি কারোর সাথে এত কথা বললাম। তুমি কি আমার বন্ধু হবে? এই বলে ঝিলমিল কিংসুকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। কিংসুক যখনই ঝিলমিলের হাতটা স্পর্শ করল, তখনই ওর একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো। কাল থেকে যাকে ও ভেবেই চলেছে আজকে তার সাথেই বন্ধুত্ব হয়ে গেল, এটা সত্যিই সে ভেবে উঠতে পারেনি। কিংসুক, আমি তোমায় একটা রিকোয়েস্ট করব, রাখবে? হ্যাঁ বলো না, কি বলতে চাও? তুমি আমায় কলকাতা শহরটা দেখাবে গো। আসলে আমি না এতদিন সিনেমায় আর গল্পে কেবলই কলকাতাকে দেখেছি। আমি তো এই প্রথম এখানে এলাম, তাই না আর ওয়েট করতে পারছি না। তবে তোমার যদি কোনো প্রবলেম না থাকে তবে তুমি আমায় দেখিও। এটা তো কিংসুকের কাছে হাতে চাঁদ পাবার মতো অবস্থা। এই প্রপোজাল রিফিউজ করার মতো বোকামি সে করবে না, তাই বলেই ফেললো, না না আমার কোনো আপত্তি নেই, তুমি কবে যেতে চাও বলো? বেশ, আমি এই দুদিন একটু বিজি থাকবো, তাহলে রবিবার দিন যাবে? ওদিন তো তোমার স্কুলও ছুটি, তোমার কোনো সমস্যাই হবে না। কিন্তু কলকাতা তো এত বড় শহর, কোথায় প্রথমে যাওয়া যায় বলো তো? কলকাতা হলো আমার কাছে বিশ্ব সুন্দরী, তাই তুমি আমাকে যেখানে খুশি নিয়ে যেতে পারো। কিন্তু তাও শুরু তো করতেই হবে। এই পাড়াটার কাছে দেখার মতো কোথাও কিচ্ছু নেই? হ্যাঁ মনে পড়েছে, সামনেই তো পুজো, তাহলে আমরা কুমোরটুলি দিয়েই কলকাতা ঘোরা শুরু করব। ওয়াও, আমি ভীষণ এক্সাইটেড। আমার কি যে আনন্দ হচ্ছে না তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তাহলে ওই কথাই রইল। ওকে ডান, আমি আসছি, রবিবার দেখা হবে তাহলে। তোমাকে থ্যাংক ইউ গো। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। বাই বাই। বাড়ি ফিরতেই আবার সুগতা দেবী কিংসুককে আগের দিনের মতোই দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। কিংসুক আবারও সেই আগের দিনের কথাটাই বলল। সুগতা দেবী বেশি কিছু না বলে রান্নাঘরে গেলেন। কিংসুকও তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিল। স্কুলে আজ একটু স্বাভাবিক ছিল, আগের দিনের মতো অমন অবস্থা না হলেও বারবার ঝিলমিলের সাথে হওয়া কথাগুলো মনে পড়ে নিজেই নিজের মনে মনে হেসে উঠছিল। অমল ওর অবস্থাটা বুঝতে পারছে, তাই টিফিন টাইমে দুজনে অবশেষে কথা বলার সুযোগ পেল। অমল তাকে বলল, কি বাবু, কি খবর? দেখা হয়েছে নিশ্চয়, কারণ ঠোঁটের কোণে বেশ হাসি দেখা যাচ্ছে। হ্যাঁ আজ কথা হয়েছে। প্রথমে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে এমন ভাবে জেরা করছিল যে আমি খুব ঘাবড়ে গেছিলাম জানিস। কিন্তু তারপর হাসতে হাসতে মেয়েটা নিজে থেকেই আমার সাথে বন্ধুত্ব করলো। শুধু তাই নয়, আমাকে আবার বললো কলকাতা ঘুরতেও চাই। তাহলে এটা তো দারুণ খবর। প্রথম থেকেই মেয়েটা তোর ভালো বন্ধু হয়ে গেল। তবে মেয়েটা খুব স্মার্ট, না হলে নিজে থেকে এইভাবে তোর সাথে যেতে চাইতো না। একটা কথা বলবো, তোদের মধ্যে যেন খুব তাড়াতাড়ি সম্পর্কটা হয়ে যায়, কারণ এত ভালো মনের মানুষ তুই সত্যিই পাবি না। সত্যি রে, মেয়েটা খুবই ভালো। ওকে দেখার পর আমার ভালো লেগেছিল, এটা সত্যি কথা। তবে ওর সাথে কথা বলে আজকে আরো ভালো লাগলো। মেয়েটাকে একটু একটু করেই হয়তো জানতে পারবো, চিনতে পারবো। যদি অন্য কোনো সম্পর্ক না হয় তাহলেও আমার খারাপ লাগবে না, কারণ বন্ধু হিসাবে তো আমি থাকতেই পারি, আর আমার কাছে এটাই অনেক। অন্য কোনো সম্পর্ক না হওয়ার কথা কেন বলছিস? দেখ, ওকে আমার ভালো লাগে, তার মানে এটা তো নয় যে আমি ওকে যে চোখে দেখছি ওকেও সেই একই চোখে দেখতে হবে। ও যে আমার সাথে বন্ধুত্ব রাখতে চায়, এটাই অনেক রে। বাবা, মায়ের বাবু তাহলে অনেকটাই বড় হয়ে গেছে দেখছি। আমি এটাই মনে করি রে। বেশ, তাহলে আপাতত ট্রাভেল পার্টনার তো হ, তারপর আস্তে আস্তে লাইফ পার্টনারের দিকে এগোনো যাবে।
হ্যাঁ, তবে তুই এই কথাটা ক্লাসের অন্য কাউকে বলবি না। এই ব্যাপারটা শুধু তোর আর আমার মধ্যেই থাকবে। বেশ, তাই হবে। তবে একটা সমস্যা হচ্ছে জানিস, মাকে কি বলবো সেটাই বুঝতে পারছি না। এই তো আবার আমার মনে হচ্ছে আমি মায়ের বাবুর সাথে কথা বলছি। প্লিজ তুই ইয়ার্কিটা না করে সিরিয়াসলি আমাকে একটা সাজেশন দে না। এমনিতেই আমি মাকে একটা মিথ্যা বারবার বলছি, আমার দৌড় ওই অত দূর অবধি। বুঝলাম। শোন, তুই কাকিমাকে বলবি যে ফিজিক্সের একটা প্র্যাকটিক্যালের জন্য তোকে আমার বাড়ি আসতেই হবে। এইবারের প্র্যাকটিক্যালটা বিশাল টাফ, তার জন্য আমার একটা দাদা হেল্প করে দেবে। এটা নিশ্চয়ই বলতে পারবি। গ্রেট আইডিয়া। শিখে রাখ ট্রিক্সগুলো, কারণ এখন এগুলোই দরকার পড়বে। বেশ, এবার ক্লাসে চল, স্যার চলে আসবেন। বাড়ি ফিরে কিংসুকের যেন আর সময় কাটতেই চাইছে না। মনে হচ্ছে রবিবার হতে বুঝি এখনো শত বর্ষ বাকি। আবার অন্যদিকে মনে হচ্ছে ঝিলমিলকে যদি তার বাড়ির লোক আসতেই না দেয়, এই অচেনা জায়গায় একজনের সাথে কেনই বা তার বাবা মা তাকে ছাড়বে। আবার ফোন নাম্বারটিও নেওয়া হয়নি যে ফোন করে ঝিলমিল তাকে কিছু বলবে। কাল পরশু তো বিজি থাকবে সকালের সময়টা, না হলে তখনই আরো একবার দেখা হয়ে গেলে নম্বরটা নেওয়া যেত। অন্যদিকে ঝিলমিলও যে শুধু কলকাতা দেখার জন্য আগ্রহী সেটা কিন্তু নয়, তারও যে কিংসুককে ভালো লেগেছে, তার জন্যই তো ওইভাবে একটা ছেলেকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে থেকে নিজে থেকেই বন্ধুত্ব করেছে। কিন্তু ছেলেটা কি সত্যিই আসবে? ওইভাবে হুট করে একটা মেয়েকে সে কলকাতা শহর ঘুরিয়ে দেখাবেই বা কেন নিজের সময় নষ্ট করে? হয়তো মুখের সামনে না করতে পারেনি, সেটাই তো স্বাভাবিক। আর ওর নাম্বারটাও তো নেই, তাহলে তার আগে একবার কনফার্ম হওয়া যেত। এইসব ভেবে ভেবে দুজনেই এই দুদিন অতিবাহিত করল। কিংসুক তার মাকে রবিবারের সকালে যে ফিজিক্স প্র্যাকটিস করতে যাবে অমলদের বাড়ি, সেই কথাটা জানালো। প্রথমে রাজি না হলেও পরে ছেলের ভালোর জন্য মেনে নিলেন সুগতা দেবী। তবে কিংসুক তার মাকে বারবার এইভাবে মিথ্যে বলার জন্য যথেষ্ট কষ্ট পেলেও মনকে এই বলে সান্ত্বনা দিয়েছে যে অমল তো ঠিক কথাই বলেছে, প্রেম করা তো কোনো অপরাধ নয়। আর যদি সত্যি কথাটা মাকে বলতো তাহলে মা তো কোনো দিনই তাকে যেতে দিত না, আর মা খুব কষ্টও পেত, সেটা সে কখনো চায় না। আর ঝিলমিলকে ভুলে থাকাটাও তার কাছে সম্ভব নয়। এই দুদিনেই কেমন একটা নেশার মতো হয়ে গেছে ঝিলমিল। অবশেষে রবিবারের সকালে কিংসুক ঝিলমিলের বাড়ির সামনে গিয়ে দেখে ঝিলমিল তার জন্য অপেক্ষা করছে। উল্টো দিকে ঝিলমিলও কিংসুককে দেখে একই রকম খুশি হলো, কিন্তু কেউই সেখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে ট্যাক্সি ধরতে চলে গেল। কিংসুক ঝিলমিলের পছন্দ মতো একটা হলুদ ট্যাক্সি দাঁড় করালো। সেটা দেখে ঝিলমিল এত খুশি হয়েছিল যে তার খুশি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তবে ট্যাক্সির ভাড়া কে দেবে সেই নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে খুনসুটি চলল। কিংসুক প্রথমে ভাড়া দিতে গেলে ঝিলমিল তাকে বাধা দিয়ে বলে, আরে তুমি কেন দেবে? তুমি তো আমার জন্যই এসেছো, তাই এটা আমিই দেব। অন্যদিকে কিংসুকও কিছুতেই সেটা মানবে না। তাই শেষমেশ ঠিক হলো যে তারা দুজনেই ভাগাভাগি করে এটা মেটাবে। কুমোরটুলি পৌঁছেই ঝিলমিল তার ডিএসএলআর ক্যামেরাটা বের করে পর পর ছবি তুলতে লাগলো। কিছুক্ষণ থাকার পর কিংসুক তাকে বলল, আচ্ছা ঝিলমিল, তুমি তোমার বাড়িতে কাউকে জানিয়েছো যে তুমি আমার সাথে আজকে এখানে এসেছো? হ্যাঁ, কেন জানাবো না? আমার মা বাবা তো ভীষণ খুশি আমি এই পাড়াতে তোমার মতো এত ভালো একটা বন্ধু পেয়েছি। তোমার বাবা মা আমার উপর বিশ্বাস রাখলেন? কেন রাখবে না বলো? মানুষের উপরেই তো মানুষ বিশ্বাস করবে। তা ঠিক, কিন্তু এখন তো মানুষকে বিশ্বাস করতে
বড্ড ভয় হয়, তাই বলছি। তারা মানুষ নয়, মানুষের গায়ের চামড়াটা তাদের সাথে জড়িয়ে থাকে, আর আমরা তাদেরকে মানুষের সাথে গুলিয়ে ফেলি। ঝিলমিলকে সে যত জানছে, যত দেখছে, ততই যেন অবাক হচ্ছে কিংশুক। এই বয়সে এসে এত বড় কথাটা অনায়াসে বলে দিল সে। সেদিন অনেকটা সময় তারা দুজনে একসাথে কাটিয়েছে, আর সাথে করে নিয়ে এসেছিল একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। কিংশুক এতদিনে বুঝতে পারছে প্রেম কি, ভালোবাসলে মানুষ কেন ওরকম হয়ে যায়। সত্যি এটা অনুভব করতে হয়, অন্যের দেখে হয়তো এটা ঠিক করে জানা যায় না। আবার এটাও ভাবছে, আমি যে চোখে ঝিলমিলকে দেখছি, ঝিলমিলও কি সেটাই আমাকে ভাবে, নাকি শুধু বন্ধু? তবে যাই হোক, ঝিলমিলের সাথে কাটানো মুহূর্তগুলো সারা জীবন ওর কাছে স্পেশাল হয়েই থাকবে। ঝিলমিলও কিংশুককে তার জীবনে বেশ স্থান করে দিয়েছে। বন্ধুত্বের থেকে যে এটা বেশি হয়ে যাচ্ছে সেটা সেও বুঝতে পারছে। ছেলেটা যে ভালো সেটা তার কথা বলা সবকিছু দেখেই বোঝা যায়। ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছে। কিংশুকদের পাড়ায় বেশ বড় করে পুজো হয়। এইবার পুজোটা সত্যিই তার কাছে খুবই স্পেশাল, তার কারণ শুধুমাত্র ঝিলমিল। পুজোয় সারা পাড়া আলোয় আলোকিত হয়ে উঠেছে, চারিদিকে হই হট্টগোল শুরু হয়ে গেছে। এইবার পাড়ায় ভলেন্টিয়ারের দায়িত্বে আছে কেলটুদা, টুবলুদা সহ আরও অনেকে। মহালয়া থেকেই ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে, তাই তাদের প্যান্ডেল সুরক্ষার জন্য সারাক্ষণ মাইকের সামনে সারা রাত দিন ধরে শুধু সতর্কবার্তা করতে হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। ও দাদা, আপনি এখানে পুজোর শপিং করতে আসেননি, প্যান্ডেল হপিং করতে এসেছেন। তাই দয়া করে প্যান্ডেলে ওভাবে হাত দেবেন না, শুধু দেখুন এবং তারপর বাড়ি চলে যান। ও দিদি, সেলফিটা লাইন থেকে বেরিয়ে তুলুন, পরের জনকে ঠাকুর দেখার সুযোগ করে দিন। শুধু নিজে দেখলে হবে, অন্যদেরও তো সুযোগ করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর পুজো শুরু হবার পর থেকে কখন অঞ্জলি হবে, কখন প্রসাদ দেওয়া হবে, সেসব কথা তারা সব সময় দশমী অবধি মাইকে বলেই চলে। আমাদের হিরো হিরোইন কিন্তু এর মধ্যে বেশ অনেক দূর এগিয়ে গেছে। ফোনে কথাবার্তা, মেসেজ, এইসবে তারা দুজনেই বেশ ভালো আছে। সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় ঝিলমিল পাড়ার মণ্ডপে আসে বেশ কিছু জনের সাথে। সেখানে কিংশুকও ছিল দাঁড়িয়ে। সবার চোখের আড়ালে গিয়ে তারা একটা ফাঁকা জায়গায় গিয়ে কথা বলার জন্য দাঁড়ালো। কিংশুক তাকে বলল, ঝিলমিল, কাল তো অষ্টমী, অঞ্জলি দেবে তো? আমি ভাবছিলাম পাঞ্জাবি পরব। হ্যাঁ, কেন দেব না? আর তুমি না পাঞ্জাবি পরো, অষ্টমীর দিন তো সবাই তাই পরে। হ্যাঁ, আমি পড়ছি, ওটাই বলছিলাম তোমায়। আগে ভালো লাগতো না, তবে এখন বেশ ভালো লাগে। সে তো খুব ভালো কথা কিংশুক, এখন তো তুমি বড় হয়ে গেছো, তুমি তোমার এই যে কালচার, এটাকে তুমি বুঝতে শিখছো, এটা তো ভালো কথা। আর তুমি কি পরবে? আমি তো অনেক দিন আগে থেকে একটা সুন্দর সালোয়ার স্যুট কিনে রেখেছি, আমি ভাবছি আমি সেদিনকে ওটাই পরবো। সেটা শুনে কিংশুক বেশ অবাক হলো। সে মনে মনে ভাবলো যে এই কয়েকদিনে কথা বলার পরও ঝিলমিল কি তাকে বুঝে উঠতে পারলো না? সে যে ঝিলমিলকে ইনডাইরেক্টলি শাড়ি পরার জন্য বলছে। মনে মনে বেশ কষ্ট পেলেও সে মুখে কিছু না বলে রাত হয়ে গেছে বলে বাড়ি চলে এলো। অন্যদিকে ঝিলমিলও কিংশুককে এইভাবে রাগানোর জন্য বেশ খুশি হলো। আসলে কিংশুকের এই অভিমান ভরা মুখটা দেখতে বড় ভালোবাসে সে, তাই তো ইচ্ছা করেই শাড়ি পরার কথাটা গোপন করে গেল। পরদিন সকালে
সুগতা দেবী কিংসুকের ঘরে ঢুকে বললেন, বাবু, আমি তোর জন্য এই লাল পাঞ্জাবিটা বিছানার উপর রেখে গেলাম। স্নান সেরে পরে নিবি কিন্তু। আর তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আয়, ওদিকে অঞ্জলির জন্য অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ মা, তুমি নিচে যাও, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। যাই হোক, মনে এক রাশ অভিমান নিয়ে পাঞ্জাবিটা পরে নিচে চলে আসে সে। মণ্ডপে পৌঁছে ঝিলমিলের জন্য অপেক্ষা করতে করতে মা দুর্গার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে পিছন দিক থেকে কেউ একজন তার চোখ দুটো চেপে ধরল। কিংসুক বুঝতে পারে সেটা ঝিলমিল, কিন্তু ঝিলমিলকে দেখে অবাক হয়ে যায় সে। একটা লাল রঙের শাড়িতে তাকে যেন আজ সত্যি অপূর্ব লাগছে। কিংসুক তো ভ্যাবলার মতো তাকিয়েছিল ওর দিকে। ঝিলমিল তাকে বলে উঠল, কি মিস্টার, কি হলো বলো, সারপ্রাইজটা কেমন লাগলো? অসাধারণ। তাহলে এই ছিল তোমার মনে? এটাই ছিল আমার মনে। কাল তোমাকে যেভাবে বোকা বানিয়েছিলাম না, তোমার মুখটা না জাস্ট দেখার মতো ছিল। কিংসুক আরো মুগ্ধ হয়ে গেল। এই প্রথম সে তার মনের মানুষের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। অঞ্জলি দেবার পর ঝিলমিল তাকে বলে, আমার কিন্তু তোমার কাছে একটা আবদার আছে, তুমি রাখবে? অবশ্যই। আজ সারাদিন আমরা দুজনে মিলে ঠাকুর দেখব, নিয়ে যাবে আমায়? তার আগে দাঁড়াও, আমি মাকে বলে আসছি। বেশ, যাও, বলে এসো। কিংসুক এটা বলে প্যান্ডেলের অন্যদিকে গেল। সেখানে পাড়ার সব কাকিমা জেঠিমারা গল্পে মশগুল হয়েছিল। সেখানে গিয়ে সুগতা দেবীকে সে ডাকল, মা, ও মা, একটু আসবে গো, দরকার ছিল একটু। কি হয়েছে রে বাবু? মা, অমল আমাদের এই দিকেই এসেছে, তো আমায় ডাকছে, বলছে একসাথে ঠাকুর দেখব। আমি কি যাব? হ্যাঁ, যা। কিংসুকের এবার আর কোনো বাধা নেই। ঝিলমিলের সাথে বেরিয়ে পড়ল সে। অনেকটা পথ যাবার পর কিংসুক একটা ফুলের দোকান থেকে
ঝিলমিলের জন্য একটা বেলি ফুলের মালা কিনল। সেটা ঝিলমিল বুঝতে না পারলেও সে ঝিলমিলকে বলে, ঝিলমিল, তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে। কি গো, কি উপহার? তখন কিংশুক তাকে এই বেলি ফুলের মালাটা দিল। ঝিলমিল সেটা দেখে খুবই খুশি হলো। সে কিংশুককে বলল, তুমি কি করে জানলে আমার বেলি ফুল এত এত ভালো লাগে? রাস্তার ধারে এত বেলি ফুল দেখে তোমার চোখে যে আনন্দ আমি দেখেছি, সেটা দেখেই বলতে পারো। বেশ, তুমি যখন এটা নিয়ে এসেছো তখন তুমি এটা আমার চুলে লাগিয়ে দাও। কিংশুক সত্যিই এটা আশা করেনি। বেশ লজ্জা পেয়ে কাঁপা কাঁপা হাতে ঝিলমিলের চুলে ফুলের মালাটা লাগিয়ে দিল। সে এতে অপটু হলেও তার অনুভূতিগুলো কিন্তু ছিল বেশ সক্রিয়। এরপর দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর এই শহরের আলোর মিছিলে দুজন দুজনের হাত ধরে হারিয়ে গেল। গল্প শোনার পর নিশ্চয়ই ভাবছেন, যে কিংশুক গল্পের শুরুতে এত ভীতু ছিল, সে হঠাৎ করে শেষে গিয়ে এত সাহসী হয়ে গেল কি করে? আসল কথা হলো, ভালোবাসা তাকে এই সাহসটা জুগিয়েছে। তার জন্যই সে এত কিছু করতে পেরেছে। ঝিলমিল হচ্ছে তার বন্ধ ঘরে একটা আলোর মতো, যে আলোর জন্য সে সেই বন্ধ সব দরজা জানলাকে ভেঙে চুরমার করে দিয়েছে। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন দেবলীনার লেখা আলোর মিছিল। আজ গল্প পাঠে ছিল সৈমী, কল্পময়, পলাশ, সৌরভ, সমীরণ, মৌসুমী, অর্পিতা এবং আমি ভাস্কর। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় আমি ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।